আগামীতে অর্থনৈতিক অঞ্চলের বাইরে কোনো শিল্প প্রতিষ্ঠানকে গ্যাস সংযোগ নয়, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। বৈদেশিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগের খরা কাটবে আশা বিডার। ঈদ সামনে রেখে দাম বেড়েছে পেঁয়াজের, সরবরাহ ঘাটতির অজুহাত ব্যবসায়ীদের। স্বাগত নিউজ 24 বিজনেসে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। অর্থনৈতিক অঞ্চলের বাইরে কোনো শিল্প প্রতিষ্ঠানকে গ্যাস দেবে না সরকার, এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। জ্বালানি নিরাপত্তা নিয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলন কক্ষে ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান আয়োজিত গোলটেবিল বৈঠকে এই তথ্য জানান তিনি। অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে জ্বালানি উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ দেন আলোচকরা। বৈঠকে সভাপতিত্ব করেন ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী। আরও জানাচ্ছেন মাফিয়া মুক্তা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের আয়োজনে জ্বালানি নিরাপত্তা বিষয়ক এই গোলটেবিল বৈঠক, যেখানে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে জ্বালানি নিরাপত্তার উপর দেওয়া হয় বিশেষ গুরুত্ব। বিশেষ করে কয়লা নিয়ে তো অনেক কথাই হয়। আলোচকরা বলেন, উন্নয়নের জন্য এখাতের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এখাতের সংকট এবং সম্ভাবনা নানা দিকও তুলে ধরেন তারা। যে গভর্নমেন্টকে এমন একটা টিম গঠন করা যে এই বাল্ক ইউজার যারা যেভাবে ইউজ করে আসছে এই সিস্টেম এবং আদার্স এগুলি প্রপারলি হচ্ছে কিনা সিদ্ধান্ত নিলে অবশ্যই তা বাস্তবায়নের জন্যই নিতে হবে। অ্যাকর্ড অ্যালায়েন্সের কারণে অনেকগুলো ফ্যাক্টরিকে অন্য জায়গায় স্থানান্তর করতে হচ্ছে। সে জায়গায় আমরা গ্যাসের সংযোগটা শিফটিং করতে পারছি না। সালফার কন্টেন্ট এখন আছে 3.5 HFO, সেটাকে কমিয়ে আনার জন্য অ্যাটলিস্ট 2% আনার জন্য আমরা বলেছি যে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার 1 মেগাওয়াট যদি আমি সাশ্রয় করতে পারি তাহলে ভার্চুয়ালি আমি 1 মেগাওয়াট জেনারেট করতে পারি। এরই মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সফলতা এসেছে। এ ধারা ধরে রাখতে আলোচনায় সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়। 2008 সালে আরবির মতো একটা প্রতিষ্ঠান 2000 মেগাওয়াট নিতে পারতো না, আজকে 6000 মেগাওয়াট নিয়ে 3 গুণ বেড়েছে। জেনারেশন কোথায় কোথায় হতে পারে, সরকারের এই চিন্তা চেতনাটা খুব পজিটিভলি এগিয়ে যাচ্ছে। প্রাইভেট সেক্টরের নিজেদের ক্যাপটিভ জেনারেশন আছে, সেটা বাদ দিলেও একটা মানে বৈপ্লবিক পরিবর্তন এসছে। বাংলাদেশে বড় পুকুরিয়াতে পাওয়ার স্টেশন একটা আছে, কাজে বাংলাদেশে কোল পাওয়ার অভিজ্ঞতা নেই তা নয়। সরকারের মেইন ফোকাসটা ইনস্টেড অফ পাওয়ার প্ল্যান্টস, কোল বেসড পাওয়ার প্ল্যান্টস, নাও দ্য ফোকাস শুড বি রিয়েলি অন কোল ইম্পোর্ট ফ্যাসিলিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশকে উন্নত দেশের কাতারে নিতে জ্বালানি খাতের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শিল্পের জন্য জ্বালানি সরবরাহে সরকারের অবস্থানে তুলে ধরেন প্রতিমন্ত্রী। এখন এই সরকার, শেখ হাসিনা সরকার 108টি ইকোনমিক জোন নিয়েছে। আমাদের টার্গেট হলো আগামীতে আমাদের যে এলএনজি আসছে, নতুন গ্যাস আমাদের গ্রিডে যাবে, আমরা যে নতুনভাবে সংযোগ দিব সেই সংযোগগুলি সবই ইকোনমিক জোনে হবে। কোনো ইকোনমিক জোনের বাইরে ইন্ডাস্ট্রিতে আমরা নতুন করে সংযোগ দিব না। প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে উঠে আসে গোলটেবিল বৈঠকে। হচ্ছে না, যেটা অবশ্য। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। হলি আর্টিজানের ঘটনার পর জাপানের সাথে বাড়া ব্যবসায়িক দূরত্ব কমাতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এজন্য সিঙ্গাপুর ত্রিদেশীয় ব্যবসায়িক সম্মেলন করছে তারা, যেখান থেকে $100 কোটি বিনিয়োগও আশা করা হচ্ছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী সভাপতি বলেন, বাংলাদেশের জন্য রোল মডেল হতে পারে সিঙ্গাপুরের এগিয়ে যাওয়া। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। বাংলাদেশের ব্যবসায়িক বন্ধু হিসেবেই পরিচিত জাপান। তবে হোলি আর্টিসানের সন্ত্রাসী হামলায় দেশটির কয়েকজন নাগরিক মারা যাওয়ার পর সে দেশের সাথে তৈরি হয় ব্যবসায়িক দূরত্ব। সে দূরত্ব কাটাতে নতুন কৌশল নিতে যাচ্ছে বিডা। বিনিয়োগ উন্নয়নে কাজ করা এই সরকারি সংস্থা বলছে, সিঙ্গাপুরের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাড়লে ভূমিকা রাখবে জাপানের সাথে সম্পর্ক বাড়াতে। তার মানে হচ্ছে সিঙ্গাপুরে যারা ইনভেস্টমেন্ট নিয়ে আসে, এফডিআই নিয়ে আসে, যেটা বিডার মতো, এবং সেখানে যারা স্কিল ডেভেলপমেন্ট করে, এই দুটো কাজ যেই প্রতিষ্ঠান করে সেটা হলো ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড অফ সিঙ্গাপুর। আমরা সেটাও ভিজিট করেছি। এবং সিঙ্গাপুরে ইনভেস্টমেন্ট যারা বিদেশি নিয়ে যায়, এরকম প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আই সিঙ্গাপুর। আমরা আই সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে সিঙ্গাপুর বিজনেস ফোরামের সঙ্গে ইভেন্ট করেছি, সেখানে আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী নেতারাও বলেন, সিঙ্গাপুর কিংবা জাপানের সাথে এক হয়ে কাজ করতে পারলে তা হবে অর্থনীতির জন্য ইতিবাচক। বাংলাদেশে শুধু লেবার না,
বাংলাদেশে একটা বিশাল মার্কেট আছে, এইটার কথাও আমরা আমাদের যথেষ্টভাবে বলেছি। বাংলাদেশে একটা ফার্মা মার্কেট আছে, বাংলাদেশে একটা এফএমসিজি মার্কেট আছে, এবং বাংলাদেশকে ব্যবহার করে রিজনে ব্যবসা করা যেতে পারে, যেটা আমরা বললাম যে ট্রাইল্যাটারাল রিলেশনশিপ, এটা খুব ইম্পর্টেন্ট। প্রাইভেট সেক্টর গত 40 বছরে 500% দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, কেউ জানিয়ে এগিয়ে যেতে পারে নাই, এবং প্রাইভেট সেক্টর ইজ দ্য রাইট পাথ টু ফরওয়ার্ড দ্য কান্ট্রি। আমরাই পারবো। এর ফলে বিনিয়োগ খরা কাটবে বলে আশার কথা জানান উপস্থিত বক্তারা। 3টি প্রতিষ্ঠান ইতিমধ্যেই চলে আসছে। সিঙ্গাপুরেরও কিছু প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ইনভেস্ট করছে। আমাদের সাথে বাণিজ্য সচিবও ছিলেন। আমি বিশ্বাস করি প্রাইভেট সেক্টর তারা ভালো পার্টিসিপেট করেছেন। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হবে বলেও জানান নীতি নির্ধারকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ঈদ সামনে রেখে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এই অবস্থার জন্য খুচরা ব্যবসায়ীরা পাইকারদের দুষলেও পাইকাররা দায় চাপাচ্ছেন আমদানিকারকদের ওপর। আর ভোক্তা সাধারণের দাবি, বাজার নিয়ন্ত্রণে নজরদারি আরও জোরদার করা হোক। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ উল আজহার বাকি এখনো প্রায় 1 মাস, কিন্তু ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্যের দাম এখনই চড়া। পর্যাপ্ত পণ্য মজুদের পরও দিন দিন বাড়ছে পেঁয়াজ ও রসুনের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। বাড়ছে আদা সহ অন্য সব মশলারও দাম। এতে হতাশ ক্রেতারা। 22 টাকা কি পেঁয়াজ কিনে গেছি, 7 দিন পর 80 থেকে 30 টাকা 35 টাকা পেঁয়াজ। বর্তমান বাজার মূল্য 36 টাকা এখন, আর একটু ভালো মানে যেটা ওটা 38 টাকা। সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমাদের গরিব দুঃখী মানুষের কেনাকাটা অনেক হয়ে যাবে। পাইকাররা বলছেন চাহিদার তুলনায় পণ্য সংকটের কারণে দাম বাড়তির দিকে। আমদানিকারকদেরও দুষছেন তারা। আর খুচরা ব্যবসায়ীরা যথারীতি দায় চাপাচ্ছেন পাইকারদের। ধরেন আমরা পাইকারি বাজার আড়তে যেরকম আড়তে একটু রেট দিয়ে আমাদেরকে রেট বেশি কিনে আনতে হচ্ছে, তো কাস্টমার কাছে আমরাও রেট বেশি করে সেল করতে হচ্ছে। আমরা যাই কিনি তার থেকে 1 টাকা 2 টাকা লাভ করে বিক্রি করি সেটাই। এখন যদি আমি একটা প্রোডাক্ট যদি 30 টাকা কিনি, আমি 32 টাকা নিচে 35 টাকার নিচে বিক্রি করি, সেটা হচ্ছে কথা। আমাদের যে 16 কোটি মানুষ আছে বাংলাদেশে, ওই তুলনামূলকভাবে পেঁয়াজের কোনো আমদানি নেই। বর্তমানে যে পেঁয়াজটা এখানে বর্ডারে আছে এবং আমদানি হবে, ওইটা কিন্তু ওই রেটটা পড়ে না, কিন্তু এটা কারসাজি করে এই কাজটা হয়েছে। আমদানিকারকরা জানালেন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম চড়া, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে অবশ্যই, যেগুলোর সাথে মিল রেখেই তো এখানে ব্যবসা বাণিজ্য হয়। কিছুদিন আগেও জলাবদ্ধতার কারণে বিভিন্ন আড়তে অনেক অংশে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যার কারণে ব্যবসায়ীরাও তেমন কোনো মাল মজুত করার সুযোগ পায় নাই। সেইখানেও কিছুটা গ্যাপ অবশ্যই আছে। এই অবস্থায় ঈদকে সামনে রেখে এখনই বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তা সাধারণের। দেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে সিমেন্ট সরবরাহ করবে বসুন্ধরা সিমেন্ট। এই উপলক্ষে মঙ্গলবার হোটেল ওয়েস্টিনে বসুন্ধরা সিমেন্ট ও ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড FDE এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির এবং FDE এর ব্যবস্থাপনা পরিচালক মুঞ্জাই মুসিকাবাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের ফ্যাক্টরি উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগত মান যাচাই করেই এই সিদ্ধান্ত নেয় FDA। তারপর সিমেন্ট সরবরাহের চুক্তি সইয়ের সিদ্ধান্ত নেয় ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান FDE। এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 2.5 লক্ষ মেট্রিক টনের বেশি সিমেন্ট ব্যবহৃত হবে। চুক্তি স্বাক্ষরে আরও উপস্থিত ছিলেন ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উইচেন রুনগ্রুজিরাট এবং বসুন্ধরা গ্রুপের সিনিয়র DMD বেলায়েত হোসেন, DMD সিমেন্ট প্রকৌশলী AKM মাহবুবুজ্জামান, CFO তোফায়েল হোসেন, সিমেন্ট বিক্রয় বিভাগের প্রধান খন্দকার কিংসুক হোসেন সহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিউজ 24 বিজনেসে নিচ্ছে বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
আবার স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। মৌসুম শুরু হলেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে দেখা মিলছে না পর্যাপ্ত ইলিশের, আর এতে আর্থিক সংকটে পড়েছে জেলে পরিবার। নদীতে পানি প্রবাহ বাড়লে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করছে স্থানীয় মৎস্য বিভাগ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মৌসুম শুরু হলেও চাঁদপুরের নদীগুলো এখনও ইলিশ শূন্য। তারপরও প্রতিদিন আশার বুক বেঁধে নৌকা নিয়ে নদীতে যাচ্ছেন শত শত জেলে। এ সময় প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ার কথা থাকলেও জেলেদের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। নদীতে মাছ না পাওয়ায় কিস্তির টাকা ও ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। ব্যাংকের টাকা শোধ করতে পারি না, তো ব্যাংকের করে তালা জ্বালা, তখন এই বউ বেড়ে ভাত কাপড় ঠিক মতন খাবাইতে পারিনি। অভিযান পালন করছে, কিন্তু এখন যে বড় সিজন আমাকে চলতে আছে, এখন তো নদীতে মাছ নেই। তবে এই মাসের শেষের দিকে মাছ ধরা পড়বে বলে আশা করছেন এই মৎস্য কর্মকর্তা। আমরা এখনো আশা করি যে পানির প্রবাহ যদি এখনো একটু কম বলে মনে হচ্ছে, যদি এটা বাড়ে আমরা আশা করি যে ইলিশ আসবে। চাঁদপুরের 60 কিলোমিটার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় 50,000 জেলে পরিবার। মৌলভীবাজারের হাকালুকি ও হাউল হাওড়ে কম মাছ ধরা পড়ায় জীবিকা সংকটে পড়েছেন মৎস্যজীবীরা। খেয়ে না খেয়ে দিন কাটছে হাওরপাড়ের জেলে পরিবারে। বন্যার পানি কমলেও এখনও রয়েছে জলাবদ্ধতা। এই কারণে স্বাভাবিকের চেয়ে বেশি পানি থাকায় মাছ কম ধরা পড়ছে বলে জানায় স্থানীয় মৎস্য বিভাগ। সৈয়দ বয়তুল আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে এবছর অকাল বন্যায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। পানিতে ধানও পচে যায়। পচা ধান থেকে বিষক্রিয়ায় হাওড়ের প্রায় 25 মেট্রিক টন মাছের মোড়ক লাগে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় হাওড়া অঞ্চলের জেলেরা। বর্ষা মৌসুমে মাছ ধরে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল ক্ষতিগ্রস্ত জেলেরা। তবে হাওরগুলোতে মাছ ধরা না পড়ায় সে স্বপ্ন ভেস্তে গেছে তাদের। এমনকি বিকল্প কর্মসংস্থান না থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তারা। বাসান পানি তাই আমরা মাছ পাইছি না, তো অন্য বিরা যা পাইতাম এরা অর্ধেকও পাইতেছি না, তাই আমরা খুব কষ্টে আছি। আমাদের দিন খুব কষ্টে রাখতে আছে। এবার আগের বছর মিলতে 500-600, এবার মিলে 200-250, তাই জন্য পরিবার টিকানো যাচ্ছে না। তবে জেলেদের সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যারা ক্ষতিগ্রস্ত জেলে আছে, কাঠদারি জেলে, সরকার তাদেরকে কিছু জেলেদেরকে আলাদা করে না দিলেও অনেক সহায়তা করেছে, চাল, নগদ অর্থ সহায়তা করেছে, এবং বাকি আরও কিভাবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে সরকার চিন্তা করছে। মৎস্য অধিদপ্তরের হিসাব মতে মৌলভীবাজার জেলায় 13,400 নিবন্ধিত মৎস্যজীবী আছেন। নিউজ 24 বিজনেসে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। সরকারি ও বেসরকারি খাতে উদ্ভাবনী কার্যক্রমকে গতিশীল করতে একযোগে কাজ করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। মঙ্গলবার ডিসিসিআই এর গুলশান কার্যালয়ে এ বিষয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নির্ধারণ ও বাস্তবায়নে কৌশল ও দিক নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করেন অনুষ্ঠানে আসা অতিথিরা। ইউএনডিপির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, আর ডিসিসিআই এর পক্ষে ছিলেন সংগঠনের সভাপতি আবুল কাশেম খান। তারা আশা প্রকাশ করেন দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে, টেকসই অর্থনৈতিক উন্নয়ন করতে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এবং প্রযুক্তিগত ও গবেষণাধর্মী কাজ এগিয়ে নিতে তাদের এই যৌথ উদ্যোগ কার্যকরী ফল দেবে। ইউরো হেলথ সিস্টেমস UAE এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও জিডি অ্যাসিস্ট। এই উপলক্ষে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের হেড অফিসে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, জিডি অ্যাসিস্টের ডিরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউরো হেলথ সিস্টেমসের ডিরেক্টর সহ আরও অনেকে। এই চুক্তির আওতায় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও জিডি অ্যাসিস্ট ইউরো হেলথ সিস্টেমসের থেকে স্বাস্থ্যসেবা পরামর্শ ও কনসালটেন্সি সেবা গ্রহণ করতে পারবে।
ঈদ উল আজহাকে সামনে রেখে চলমান সিঙ্গার ঈদ অফারের প্রথম সপ্তাহে ৭০ জন ভাগ্যবান ক্রেতা পুরস্কার হিসেবে জিতে নিলেন একটি করে ফ্রিজ। ক্যাম্পেইনে ফ্রিজ ক্রেতাদের জন্য থাকছে পুরো অগাস্ট মাস জুড়ে ৩৩ ফ্রিজার জেতার সুযোগ। প্রত্যেক সিঙ্গার ফ্রিজ ক্রেতা তার নিজস্ব মোবাইল নম্বর থেকে ৬৯৬৯ নম্বরে মেসেজ পাঠিয়ে পুরো মূল্য ফেরত পেতে পারেন। এছাড়া ফ্রিজ ক্রয়ে পাওয়া যাবে ১৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় দেশের ২ স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয় ৯৪৪ কোটি টাকা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ৫৫ কোটি টাকা। আরও জানাচ্ছেন তাজিন আশরাফি। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫,৮৯৭ পয়েন্টে, আর লেনদেন ২৪৩ কোটি টাকা কমে হয় ৯৪৪ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, জেমিনি সি ফুড লিমিটেড, রেনউইক জজনেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট কমে হয় ১৮,২৮৯ পয়েন্ট, আর লেনদেন হয়েছে ৫৫ কোটি টাকা, যা গেল কার্যদিবসের তুলনায় ১২ কোটি টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। তাজিন আশরাফি, নিউজ 24। আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের খবর। প্রায় অর্ধ শতাব্দীর তেল নির্ভরতা থেকে সরে আসতে নতুন শহর, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোর দিকে ঝুঁকছে সৌদি আরব। সে লক্ষ্যে গেল মাসে ২টি গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটি। এর মধ্যে একটি প্রকল্পে লোহিত সাগর উপকূল বরাবর ৩৪,০০০ বর্গ কিলোমিটার জায়গা এবং ৫০টি দ্বীপ ঘিরে আধুনিক বিনোদন নগরী গঠনের পরিকল্পনা রয়েছে। প্রায় ২,৪৫০ বর্গ কিলোমিটার জুড়ে এই প্রকল্পটির কাজ ২০৫০ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছে সৌদি সরকার। অন্য প্রকল্পটিতে রয়েছে একটি বিমানবন্দর ও সমুদ্র বন্দর। এই প্রকল্পটির নির্মাণ কাজ আগামী বছর শুরুর কথা রয়েছে, যা শেষ হবে ২০২২ সালের মধ্যে। শেষ করব নিউজ 24 বিজনেস। তার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামীতে অর্থনৈতিক অঞ্চলের বাইরে কোনো শিল্প প্রতিষ্ঠানকে গ্যাস সংযোগ নয়, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। বৈদেশিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগের খরা কাটবে, আশা বিডার। ঈদ সামনে রেখে দাম বেড়েছে পেঁয়াজের, সরবরাহ ঘাটতির অজুহাত ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।